গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন আর্থার কোনান ডয়েলের লেখা দ্য রেড হেডেড লিগ। গত বছর শার্লক হোমসের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম শরৎকালে। লাল চুলো মোটা সোটা এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল হোমস। শুধু লালই নয়, আগুনের মতোই জলজলের চুলের বাহার দেখবার মতো। হঠাৎ ঢুকে পড়ার জন্যে ক্ষমা চেয়ে বেরিয়ে আসতে যাচ্ছি, হোমস আমাকে টেনে নিয়ে গেল ভেতরে। বললাম, পাশের ঘরে বসি? না, মিস্টার উইলসন, ডক্টর ওয়াটসন আমার সহযোগী, একে দিয়ে আপনারও কাজ হবে। ভদ্রলোকের চর্বি ঘেরা কুতকুতে চোখে কৌতূহলের রোশনাই দেখা গেল। হোমস বসল, বলল, আমার কাজ কারবারে তোমার উৎসাহ তো কম নয়। আমাকে নিয়ে অনেক কাহিনী লিখেছ, যদিও সেটা অতিরঞ্জন দোষে দুষ্ট। এর আগেও তোমাকে বলেছি, কল্পনা দিয়ে রাঙানো ঘটনা কখনোই বাস্তব ঘটনার মতো চাঞ্চল্যকর হতে পারে না। তাতে আমার সন্দেহ আছে। বেশ, তাহলে আরও উদাহরণ হাজির করা যাক। মিস্টার জাবেজ উইলসন একটা অসাধারণ কেস এনেছেন আজ। এর আগেও তোমাকে বলেছি, খুব অদ্ভুত আর অসাধারণ ঘটনার পেছনে বড় অপরাধ নাও থাকতে পারে। থাকে কিন্তু এমন ব্যাপারের পেছনে যার চোখ এড়িয়ে যায় অতি সহজেই। এই যে কেসটা এখন শুনছি, এর মধ্যে কিন্তু অপরাধের ছায়াটুকুও দেখছি না। তা সত্ত্বেও বলবো, ইদানিংকালের মধ্যে এমন বিচিত্র মামলা আর হাতে আসেনি। মিস্টার উইলসন, আপনার এই আশ্চর্য কেসটা আবার গোড়া থেকে বলুন তো। ডক্টর ওয়াটসনের শোনা দরকার। লম্বা কোটের পকেট থেকে একটা নোংরা তলা পাকানো খবরের কাগজ বার করে বিজ্ঞাপনের কলাম দেখতে লাগলেন মিস্টার উইলসন। ভদ্রলোক একটু ঢিলে ঢালা টাইপের, পোশাক পরিচ্ছদও তাই। ব্যবসায়ী ইংরেজের চেহারা যেরকম হয় আর কি। ওয়েস্টকোটে ঝুলছে তামার অ্যালবার্ট চেন, তাতে লাগানো একটা চৌকোনো ধাতু। চেহারার মধ্যে একমাত্র বৈশিষ্ট্য তার আগুন রাঙা লাল চুল। ভাবভঙ্গি বেশ অশান্ত। দেখলাম আমার মতো শার্লক হোমসও বিশ্লেষণী দৃষ্টি বুলিয়ে নিচ্ছে ভদ্রলোকের সর্বাঙ্গে। চোখাচোখি হতেই হাসল, বলল, ইনি একজন ফ্রিম্যাসন। কিছুদিন কায়িক পরিশ্রমের কাজ করেছেন, নস্যি নেয়ার অভ্যেস আছে। চীন দেশে ছিলেন এবং এখন খুব লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। দারুণ চমকে উঠলেন জাবেজ উইলসন। কাগজে তর্জনী রেখে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন হোমসের দিকে। বললেন, আশ্চর্য, আপনি জানলেন কি করে? সত্যি তো শ্রমিক হিসেবে আমার কর্মজীবনের শুরু হয়েছিল। জাহাজের সুতোর মিস্ত্রি ছিলাম। আপনার হাত দেখে জানলাম। ডান হাতটা বাঁ হাতের চেয়ে বেশি মাংসল। কাজের হাত কি না? নস্যি নেই এটা জানলেন কি করে? আর ফ্রিমেসনের ব্যাপারটা? আপনার ব্রেস্ট পিন দেখে জানলাম আপনি ফ্রিমেসন। আর নস্যির ব্যাপারটা বলে আপনার বুদ্ধিকে খাটো করতে চাই না। লেখা নিয়ে আছি বুঝলেন কিভাবে? আপনার ডান হাতার তলার 5 ইঞ্চি বেশ চকচক করছে, আর বাঁ হাতার কনুইটা কালচে মেরে গেছে টেবিলে ভর দিয়ে থাকার দরুন। আর চীন দেশের ব্যাপারটা? ডান কবজিতে একটা উল্কি আঁকিয়েছেন, মাছের ট্যাটু, আঁশটা গোলাপি। এই কাজ চীন দেশেই হয়। এই উল্কি নিয়ে আমি একটু কাজ করেছি, প্রবন্ধ লিখেছি। আর তাছাড়া ঘড়ির চেনের ওই চীনে মুদ্রাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনি চীন ঘুরে এসেছেন। অট্ট হেসে জাবেজ উইলসন বললেন, ও এই ব্যাপার। আমি ভাবলাম না জানি কি অসাধারণ ক্ষমতাই দেখাচ্ছেন। অত খুলে না বললেই ভালো হতো দেখছি। সুনামটা রইল না। পেয়েছেন বিজ্ঞাপনটা? হ্যাঁ, এই দেখুন। যত গণ্ডগোল এই বিজ্ঞাপন থেকেই। ডক্টর ওয়াটসন, পড়ুন আপনি। আমি পড়লাম। যুক্তরাষ্ট্রের মৃত হপকিন্সের ইচ্ছাপত্র অনুযায়ী রেড হেডেড লিগে আর একটা সদস্যপদ শূন্য হয়েছে। সামান্য কাজের বিনিময়ে সপ্তাহে 4 পাউন্ড মাইনে দেওয়া হবে। বয়স যার 21-এর বেশি, চুলের রং লাল, তিনি আবেদনপত্র নিয়ে বেলা 11টায় ফ্লিট স্ট্রিটের 7 নম্বর পোপস কোর্টে এই রেড হেডেড লিগের অফিসে ডানকান রসের সঙ্গে দেখা করুন। হতভম্ব হয়ে বললাম, এ আবার কি বিজ্ঞাপন? জোরে হেসে উঠল হোমস।
তাহলেই দেখো, ব্যাপারটা কিন্তু মামুলি মোটেই নয়। মিস্টার উইলসন, এবার আপনার আর্থিক অবস্থাটা খুলে বলুন। ওয়াটসন, কাগজটার নাম তারিখ লিখে রাখো। মর্নিং ক্রনিকল, তারিখটা দেখছি 2 মাস আগেকার, 27 এপ্রিল 1890। বলুন। আমার একটা বন্ধকির কারবার আছে, ছোট কারবার, কর্মচারী মাত্র একজন, তাও হাফ মাইনের, তা না হলে রাখতে পারতাম না। নাম? ভিনসেন্ট স্পল্ডিং। বয়স খুব কম নয়, তেমন ধড়িবাজও নয়, নইলে এই মাইনেতে পড়ে থাকে। দোষের মধ্যে ফটো তোলার বাই আছে, দিনরাত ক্যামেরা কাঁধে টোটো করছে, ছবি তুলছে, নিচের অন্ধকার ঘরে ডেভেলপ করছে। এখনও কাজ করছে আপনার? তা করছে, সেই সঙ্গে একটা মেয়েও আছে, বছর 14 বয়স, সংসারের কাজকর্ম করে। আমি বিপত্নী। বেশ ছিলাম এই 3 জনে, কিন্তু মাস 2 আগে এই বিজ্ঞাপনটা এনে স্পল্ডিং বললে, আহারে, আমার যদি লাল চুল থাকতো। তো আমি অবাক হয়ে জানতে চাইলাম ব্যাপারটা কি। বিজ্ঞাপনটা দেখালো, বলল, লাল চুলো লোকের আকাল পড়েছে বলেই নিশ্চয়ই বিজ্ঞাপন দিয়েছে। চুলের রংটা পাল্টে নিতে পারলে সে নিজেই যেত। বছরে 200 পাউন্ড, 4টিখানি কথা। অথচ আমার চুল টকটকে লাল হওয়া সত্ত্বেও ঘর থেকে নড়ছি না। কিছুদিন ধরে ব্যবসা ভালো চলছিল না। এই লাল চুলের দৌলতে 200 পাউন্ড রোজগারের খবর শুনে বেশ লোভ হলো। বললাম, ঝেড়ে কাশো তো, কি বলতে চাও? ও তখন ওই বিজ্ঞাপনটা দেখালো, বলল, তার চাইতে আপনি নিজেই পড়ে দেখুন। একজন লাল চুলো আমেরিকান কোটিপতি একটা সংঘ প্রতিষ্ঠা করেন। এই সেই লাল চুলো সংঘ। ভদ্রলোকের নিজের মাথার চুল লাল ছিল বলে লন্ডনের সব লাল চুলোদের জন্য দরদ উতলে উঠেছিল। সামান্য গতর খাটিয়ে যাতে তারা 2 পয়সা পকেটে পায় সেই ব্যবস্থা করেছিলেন। টাকাটা দেয়া হয় তার এই সম্পত্তির ইন্টারেস্ট থেকে। দরখাস্ত করলেই চাকরিটা পাওয়া যাবে। শুনে তো চক্ষু স্থির হয়ে গেল আমার। সে কি, লাখে লাখে লাল চুলো দরখাস্ত নিয়ে ছুটবে যে? মোটেই না। প্রথম কথা, বয়স কম হলে চলবে না। তারপর লন্ডনের বাসিন্দা হওয়া চাই, কেননা ব্যবসা করে টাকা কামিয়েছিলেন তিনি এখান থেকেই। তার চেয়েও বড় কথা, চুলের রং শুধু লাল হলেই চলবে না, আগুন রাঙা হওয়া চাই, ঠিক আপনার চুলের মতো। দরখাস্ত করলেই কিন্তু পেয়ে যাবেন কাজটা, যদি দরকার মনে করেন আর কি। দেখলাম অনেক খবরই রাখে স্পল্ডিং, কথাটাও মন্দ বলেনি। আমার চুলের রংখানা দেখেছেন, ঠিক যেন আগুন। কাজেই সেদিন দোকান বন্ধ করে বেরিয়ে পড়লাম ওকে নিয়ে। গিয়ে মুন্ডু ঘুরে গেল কাতারে কাতারে লাল চুলো মানুষ দাঁড়িয়ে থাকতে দেখে। তবে হ্যাঁ, আমার মতো আগুন রাঙা চুল কারোরই নেই। যেদিকে 2 চোখ যায় কেবল লাল মাথা। এরই মধ্যে দিয়ে আশ্চর্য কৌশলে স্পল্ডিং আমাকে টেনে নিয়ে গেল সিঁড়ি বেয়ে অফিস ঘরের সামনে। সিঁড়িতেও লাইন দিয়ে দাঁড়িয়ে রইল লাল চুলোরা। কেউ কেউ মুখ কালো করে নেমে আসছে চাকরি না পাওয়ায়। অফিস ঘরে ঢুকে একজন লাল চুলোকে দেখলাম টেবিল চেয়ার নিয়ে বসে আছে, আমার চাইতেও রাঙা চুল। প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে তৎক্ষণাৎ নাকচ করছে দেখে মনটা দমে গেল। কিন্তু আমার পালা আসতে বুকটা নেচে উঠল আমার প্রতি তার পছন্দ ভরা চাহনি দেখে। উঠে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘাড় কাত করে বেশ করে দেখল আমাকে। 2-4টে কথা জিজ্ঞেস করার পর এসে দাঁড়ালো আমার সামনে। তারপর আচমকা আমার চুল খামচে ধরে এমন হ্যাঁচকা টান মারল যে চিৎকার করে উঠলাম। ভদ্রলোক লজ্জিত হয়ে বলল, কিছু মনে করবেন না, নকল চুল কিনা তাই দেখছিলাম। 2বার ঠকেছে কিনা, অনেকেই রং করা চুল নিয়েও এসেছে। এই বলে জানলার সামনে নিয়ে হেঁকে বললেন, লোক পাওয়া গেছে, চাকরির খালি নেই। হতাশ হয়ে সরে পড়ল লাল চুলোরা। ভদ্রলোক বলল, আমি এখানকার ম্যানেজার, নাম ডানকান রস। আপনি কি করেন? সামান্য একটা ব্যবসা। স্পল্ডিং বলে উঠল, সে কাজ আমি আপনার হয়ে করে দিতে পারবো মিস্টার উইলসন। এখানকার কাজ কটায়? 10টা থেকে 2টো। ভেবে দেখলাম বন্ধকির কারবার চলে সাধারণত সন্ধ্যের দিকে, সকালের দিকে আমার কোনো কাজ নেই। সেই ফাঁকে বাড়তি পয়সা স্বচ্ছন্দে রোজগার করতে পারবো, আর ব্যবসাটা স্পল্ডিং দেখতে পারবে। বললাম, আমি রাজি। কত মাইনে? সপ্তাহে 4 পাউন্ড। কাজটা কি? খুবই সামান্য।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখে স্রেফ নকল করে যাওয়া। কালি কলম কাগজ সব আপনি নিয়ে আসবেন, কিন্তু ঘর ছেড়ে একদম বেরোতে পারবেন না, কোনো কারণেই নয়। অসুখ বিসুখ বা হঠাৎ কোনো কাজের চাপে ডুব মারা চলবে না, তাহলেই জানবেন চাকরিটা গেল। শর্তটা পরিষ্কারভাবে লেখা আছে উইলে। বলুন, পারবেন কাল থেকে আসতে? হ্যাঁ হ্যাঁ। বিদায় জানিয়ে স্পল্ডিংকে নিয়ে আনন্দে প্রায় নাচতে নাচতে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে কিন্তু 7-5 ভাবতে গিয়ে মনটা আবার মুষড়ে পড়ল। কোনো জোচ্চুরের পাল্লায় পড়লাম না তো? সামান্য এই কাজের জন্য এত টাকা? স্পল্ডিং অবশ্য সামান্য উৎসাহ জুগিয়ে চলল আমাকে। পরের দিন কাগজ কলম কালি নিয়ে গেলাম সংঘের অফিসে। ডানকান রস হাজির ছিল। আমাকে একদম শুরুর এ থেকে এনসাইক্লোপিডিয়া কপি করতে বসিয়ে বেরিয়ে গেল। মাঝে মাঝে এসে দেখে যাচ্ছিল ঠিকঠাক কাজ করছে কিনা। ছুটি দিল ঠিক 2টোর সময়। শনিবারে পেলাম 4 পাউন্ড। একদিনের জন্যও কামাই না করে প্রতিদিন 10টা থেকে 2টো হাজিরা দিয়ে চললাম দপ্তরে। ডানকান রস ক্রমশ আশা কমিয়ে দিল। রোজ একবার করে আসাও শেষকালে বন্ধ হয়ে গেল। আমি কিন্তু প্রতিদিন 10টা থেকে 2টো পর্যন্ত এই কাজ চালিয়ে গেলাম স্রেফ টাকার লোভে। কি জানি বাবা, একদিন না এলে যদি টাকাটা খোয়া যায়। এইভাবে গেল 8 সপ্তাহ। প্রায় শেষ করে এনেছিলাম, এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা। আজ সকালে কাজে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। এই পিচবোর্ডটা ঝুলছে দরজায়। চৌকোন একটা পিচবোর্ড এগিয়ে দিলেন জ্যাবেজ উইলসন। আকারে নোটবইয়ের চাইতে বড় নয়, তাতে লেখা, রেড হেডেড লিগ ইজ ডিসলভড, অক্টোবর 9, 1890। জ্যাবেজ উইলসনের মুখের চেহারা দেখেই আমি আর হোমস কেউই হাসি সামলাতে পারলাম না। হাসি দেখে ভদ্রলোক লজ্জিত হয়ে গেলেন, যেন আরও লাল হয়ে গেল তার চুলের গোড়া। চেয়ার ছেড়ে উঠতে উঠতে রক্তিম মুখে বললেন, ঠিক আছে, আপনারা ব্যাপারটা এত মজা পাবেন সেটা বুঝিনি। হাত ধরে টেনে বসিয়ে দিল হোমস। বলল, আপনার কেস আমি নিলাম। দরজায় এই পিচবোর্ডটা দেখবার পর কি করলেন সেটা বলুন। নিচের তলায় সেই বাড়িওয়ালা থাকেন, তার কাছে গিয়ে এই রেড হেডেড লিগের নাম করতে তিনি তো আকাশ থেকে পড়লেন। ডানকান রস নামটাও নাকি জীবনে শোনেননি, কিন্তু লাল চুলের চেহারার বিবরণ দিতেই চিনলেন। বললেন, সলিসিটর ভদ্রলোকের কথা বলছেন তো? ওর নাম তো উইলিয়াম মরিস। নিজের অফিস গুছানো না হওয়া পর্যন্ত আমার অফিসে ছিলেন, কালকেই চলে গেছেন। 17 নম্বর কিং এডওয়ার্ড স্ট্রিটের অফিসে গেলেই দেখা পাবেন। গেলাম সেখানে, গিয়ে আবার বোকা বানলাম। ঠিকানায় একটা কারখানা আছে, উইলিয়াম মরিস কিংবা ডানকান রসের নামও কেউ শোনেনি। বাড়ি ফিরে স্পল্ডিংকে সব বললাম। ও বললে, দেখাই যাক না 2 দিন সবুর করে, নিশ্চয়ই চিঠিতে খবর আসবে। কিন্তু তাতে আমার কি লাভ বলুন? চাকরিটা তো আর পাবো না। তাই ভাবলাম আপনার বুদ্ধি নিতে আসি। বেশ করেছেন, কিন্তু ব্যাপারটা যত সহজ ভাবছেন তত সহজ নয়, বেশ গুরুত্ব আছে। তা তো আছেই, সপ্তাহে 4 পাউন্ড কি 4টিখানি কথা? কিন্তু আমার কথা হচ্ছে, আমার পেছনে 32টা পাউন্ড খরচ করে এই ঠাট্টাটা করার কি দরকার ছিল? এই স্পল্ডিং লোকটা আপনার কাছে কদিন কাজ করছে? এই ব্যাপারটা শুরু হওয়ার মাসখানেক আগে থেকে। ওকে কাজে নিলেন কিভাবে? বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেকে এসেছিল, কিন্তু ওর চাহিদাই দেখলাম সবচেয়ে কম। সস্তায় কিস্তি মেরেছেন। তা চেহারা কীরকম ওর? মাথায় খাটো, গাঁটটা গোট্টা, তরবরে, পরিষ্কার গাল, বয়স বছর 30, কপাল একটা সাদা দাগ, অ্যাসিডে পুড়ে গিয়েছিল। সিধে হয়ে বসল হোমস, কণ্ঠস্বরে উত্তেজনা প্রকাশ পেল। ঠিক ধরেছি, দোকানের লতিতে কি ফুটো আছে? আছে, ছেলেবেলায় নাকি কোন এক জিপসি জোর করে কান পুড়িয়ে দিয়েছিল। গম্ভীর হয়ে গেল হোমস। এখন কোথায় সে? আমারই ওখানে। আজ শনিবার, আশা করছি সোমবারের মধ্যেই কিছু একটা করতে পারবো। বিদায় হলেন জ্যাবেজ উইলসন। হোমস বলল, কি বুঝলে ওয়াটসন? কিছু না, দারুণ ধোঁয়াটে।
যে মামলা যত বেশি ধোঁয়াটে মনে হয় তাতেই বরং ধোঁয়া কম থাকে, কিন্তু যেটা একেবারেই সাদাসিধে রহস্য তাতেই বেশি। মতলবটা কি বলতো? আপাতত কিছু পাইপ খাওয়া, পরপর 3 পাইপ তামাক না খাওয়া পর্যন্ত একদম কথা বলবো না। বলে চেয়ারের উপর পা তুলে পাইপ কামড়ে কুণ্ডলি পাকিয়ে বসে রইল অনেকক্ষণ। ভাবলাম বুঝি ঘুমিয়ে গেল। ঢুলুনি আমারও এলো। তারপরেই চমকে উঠলাম ওর লাফিয়ে উঠায়। পাইপ নামিয়ে বললে, চলো ঘন্টা কয়েক সেন্ট জেমস হলে বাজনা শুনে আসা যাক, সময় হবে? হ্যাঁ নিশ্চয়ই। তো চলো বেরিয়ে পড়া যাক। প্রোগ্রামে অবশ্য দেখছি জার্মান বাজনাই বেশি। ফ্রেঞ্চ বা ইটালিয়ান বাজনার চেয়ে ভালো, নিজেকে হারিয়ে ফেলা যায় এখন যেটা দরকার। হোমস কিন্তু বাজনার আসরে আগে গেল না, গেল স্যাক্স কোবার স্কোয়ারে। ভারী অপরিচ্ছন্ন অঞ্চল। কোণের বাড়িটায় বোর্ডে লেখা জাবেজ উইলসনের নাম। সেই লাল চুলো মক্কেলের বন্ধকি দোকান নিশ্চয়ই। চোখ কুঁচকে চেয়ে রইল হোমস সেদিকে। তারপর দুপাশের ইঁটের বাড়িগুলো দেখতে দেখতে এলো মোড় পর্যন্ত। ফের ফিরে এলো দোকানের সামনে। জোরে জোরে 2-3 বার লাঠি ঠুকল দরজার কাছে। অমনি খুলে গেল দরজা। চৌকাঠে দাঁড়িয়ে বুদ্ধিদীপ্ত এক পুরুষ, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, বললে, আসুন। ধন্যবাদ। স্ট্র্যান্ডে যাওয়ার রাস্তাটা বলতে পারবেন? হোমস জিজ্ঞেস করল। পথের হদিশ বলে দিয়ে দুম করে দরজা বন্ধ করে দিল লোকটা। হোমস বললে, দেখলে তো কিরকম চটপটে? এরকম স্মার্ট লোক লন্ডনে আর আছে 3 জন। বুকের পাটার দিক দিয়ে কিন্তু 3 নম্বর। রাস্তা জানতে চাইলে কেন? চেহারাটা দেখবার জন্যে? না, তবে ট্রাউজার্সের হাঁটুটা দেখলাম। তাই নাকি? কি দেখলে হাঁটুতে? যা দেখব বলে এসেছিলাম। মেঝেতে লাঠি ঠুকলে কেন? এখন দেখবার সময় ওয়াটসন, কথা বলবার সময় নয়। এদিকের রাস্তা দেখা হয়েছে, চলো পিছনে যাই। পেছনের রাস্তা কিন্তু জমজমাট পথচারী আর যানবাহনের ভিড়ে। স্যাক্স কোবার স্কোয়ারের নির্জনতার ঠিক বিপরীত। দুপাশে সারি সারি ঝলমলে দোকান। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল হোমস। যেন আপনমনি বলল, তামাকের দোকানের পরে খবরের কাগজ, তারপর ব্যাংক, রেস্তোরাঁ, তারপর বাড়ির কারখানা। চলো ওয়াটসন, এখানকার কাজ শেষ। এবার একটু চোখ বুজে তন্ময় হয়ে বাজনা শোনা যাবে। হোমস ভালো বেহালা বাজাতে পারে, ভালো বাজনা শুনতে ভালোবাসে। নতুন নতুন সুর তুলতে তার উৎসাহের অন্ত নেই। বাজনার আসরে বসে সে যেন অন্য মানুষ হয়ে গেল। সত্যি নিজেকে হারিয়ে ফেলল গানের জগতে। তীক্ষ্ণ বুদ্ধি রহস্য সন্ধানী বলে তখন তাকে আর মনেই হল না। এই সময়টাই কিন্তু শত্রু শিকারের পক্ষে মাহেন্দ্রক্ষণ। অসাধারণ বিশ্লেষণী শক্তি খাপ খোলা বাঁকা তরবারির মতোই রহস্যকে কচুকাটা করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। ওর চরিত্রের এই দ্বৈতরূপ আমি দেখেছি বলেই বুঝলাম শত্রুপক্ষের কপাল পুড়তে আর দেরি নেই। বাজনা শেষ হলো। রাস্তায় বেরিয়ে হোমস বললে, ডাক্তার, কেসটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বটা বেড়েছে আজকে শনিবার হওয়ায়। সাংঘাতিক চক্রান্ত চলেছে এই কোবার্গ স্কোয়ারে। আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে, কিন্তু আজ রাত্রে তোমার সাহায্যও দরকার। আসবে? কটায়? এই ধরো 10টায়। আসবো, বেকার স্ট্রিটে দেখা হবে। সঙ্গে মিলিটারি রিভলভারটা এনো, দরকার হতে পারে। বলেই সাঁত করে মিলিয়ে গেল ভিড়ের মধ্যে। শার্লক হোমসের তুলনায় আমি যে কত নির্বোধ সে প্রমাণ বারে বারে পেয়েছি। এই রেড হেডেড লিগের বিচিত্র কাণ্ডকারখানার আমি যা জানি সেও তাই জানে, আমি যা দেখেছি সেও তাই দেখেছে। তা সত্ত্বেও হোমস জেনে ফেলেছে একটা ঘোর ষড়যন্ত্র চলছে এখানে, এবং এমনই বিপদের সম্ভাবনা আছে যে পিস্তল পর্যন্ত সঙ্গে রাখতে হচ্ছে। অনেক ভেবেও কুলকিনারা করতে পারলাম না হেঁয়ালির। হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। যথাসময়ে গেলাম বেকার স্ট্রিটের বাড়িতে। গিয়ে দেখি ঘরে হাজির হয়েছেন একজন পুলিশ ইন্সপেক্টর আর একজন দামি পোশাক পরা বিষণ্ণ ভদ্রলোক।
প্রথম জনকে আমি চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা, নাম পিটার জোন্স। দ্বিতীয় জন অপরিচিত। পরিচয় করিয়ে দিল হোমস। ভদ্রলোকের নাম মিস্টার মেরিওয়েদার। আজকের নৈশ অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন। বাজার মুখে মিস্টার মেরিওয়েদার কিন্তু গজগজ করতে লাগলেন। নিয়ে যাচ্ছেন বটে, কিন্তু পণ্ডশ্রম হবে। 27 বছরে এই প্রথম শনিবারের তাস খেলাটা আমার হলো না। হোমস বললে, তাসের চাইতেও বেশি বাজি জিতবেন আজ রাতে। 30,000 পাউন্ড কম হলো? মিস্টার জোন্স, আপনি পাবেন এমন একজনকে যাকে দীর্ঘদিন হন্যে হয়ে খুঁজছেন। সে আবার কে? জন ক্লে। মানুষ খুন বলুন কি চুরিচামারি, সব বিদ্যুতেই সে তুখোড়। বয়স কম, রাজবংশের ছেলে, উচ্চশিক্ষা পেয়েছে কিন্তু নিচু পেশা রপ্ত হয়েছে। আজ রাতেই তার সঙ্গে আলাপ করিয়ে দেব। চলুন, বেরোনো যাক। বলে শিকারের চাবুক নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। পথে নেমে দুটো গাড়িতে উঠলাম 4 জনে। আমি আর হোমস রইলাম পেছনের গাড়িতে। বেশ কিছুক্ষণ মনের আনন্দে নানা রকম সুর ভেজে চলল গোয়েন্দা বন্ধু। তারপর বললে, এসে গেছি। শোনো ওয়াটসন, এই মেরিওয়েদার লোকটা একটা ব্যাংকের ডিরেক্টর। আজকের অভিযানে ওর থাকা দরকার ওর নিজের স্বার্থে। জোন্সকে সঙ্গে নিলাম ওর বুলডগের মতো জেদ আর সাহসের জন্যে। দিনের আলোয় ঝলমলে যে দোকান পসারির সামনে দিয়ে গিয়েছিলাম, সেই রাস্তায় নামলাম গাড়ি থেকে। মিস্টার মেরিওয়েদার আমাদের একটা সরু গলির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ছোট্ট দরজা খুলে ভেতরে ঢোকালেন। সেখান থেকে করিডোর পেরিয়ে লোহার ফটক খুলে ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে মাটির তলায় নামলেন। লোহার দরজা পেরিয়ে কিছু দূর গিয়ে ঢুকলেন একটা পাতাল ঘরে। ঘর ভর্তি কেবল বড় বড় কাঠের বাক্স। আসবার পথে একটা লণ্ঠন জেলে এনেছিলেন মেরিওয়েদার। সেটা মাথার উপর তুলে হোমস বললে, বিপদটা উপর থেকে আসছে না, নিচ থেকেও আসবে না। বলে ঠকঠক করে মেঝেতে লাঠি ঠুকলেন মিস্টার মেরিওয়েদার। চমকে উঠলাম সঙ্গে সঙ্গে। আরে সর্বনাশ, মেঝেটা ফাঁপা মনে হচ্ছে না? রেগে গেল হোমস। ঘাটে এসে তরি ডুববে দেখছি আপনার জন্যে। দয়া করে বাগড়া না দিয়ে বাক্সের উপর উঠে বসুন। মিস্টার মেরিওয়েদারের মুখ লাল হয়ে গেল। গম্ভীর মুখে একটা কাঠের বাক্সে উঠে বসে রইলেন। হোমস তখন লণ্ঠন আর আতস কাচ নিয়ে হুমড়ি খেয়ে বসে পড়ল মেঝের ওপর। অনেকক্ষণ ধরে পাথরের জোর পরীক্ষা করে উঠে দাঁড়ালো হৃষ্টচিত্তে। বললে, হাতে এখনো ঘণ্টাখানেক সময় আছে। জাবেজ উইলসন ঘুমিয়ে কাদা না হওয়া পর্যন্ত ওরা কাজে নামবে না। ওয়াটসন, কোথায় দাঁড়িয়ে আছো বুঝেছ? ব্যাংকের ভল্ট এটা। মিস্টার মেরিওয়েদার এই ব্যাংকের সর্বময় কর্তা। লন্ডনের ডাকসাইটি ক্রিমিনালরা হঠাৎ এই ভল্ট নিয়ে কেন উঠে পড়ে লেগেছে উনি ভালো বলতে পারবেন। মিস্টার মেরিওয়েদার খাটো গলায় বললেন, গোল্ডের জন্য। গোল্ড? হ্যাঁ, ফ্রেঞ্চ গোল্ড। ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে এই ভল্টে রাখা হয়েছে আর্থিক অবস্থা ভালো করার জন্যে। মাসখানেক আগে আনা হয়েছে, এখনও রয়ে গেছে এইসব বাক্সের মধ্যে। আমি যে বাক্সে বসে, এর মধ্যেও শীষের পাত দিয়ে মুড়ে সোনা রাখা আছে। এত সোনা কোনো ব্যাংকে থাকে না, নেইও। হোমস বললে, ব্যাংকের আড়ালে লুকিয়ে থাকুন প্রত্যেকে। ওরা বেপরোয়া, আমাদেরও তৈরি থাকতে হবে। আপাতত আমি লণ্ঠন ঢাকা দেব, ঘর অন্ধকার করব, কিন্তু আলো ফেলবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বেন আড়াল থেকে। আর ওয়াটসন, যদি দেখো গুলি চালাচ্ছে, নির্দ্বিধায় তুমিও গুলি চালাবে। রিভলভার বার করে কাঠের বাক্সের উপর রেখে আড়ালে বসে পড়লাম আমি। হোমস ঘর অন্ধকার করে দিল লণ্ঠনে ঢাকা দিয়ে। সে কি অন্ধকার! পাতাল ঘর বলেই যেন আরো বেশি অন্ধকার। কোনো ভাষায় সে অন্ধকারের বর্ণনা করা যায় না। তেল পোড়া গন্ধটা নাকে ভেসে আসায় বুঝলাম বাতি এখনো জ্বলছে, সময় মতো আলো দেখা যাবে। ফিসফিস করে হোমস বললে, এদিকে তাড়া খেয়ে পালালে বেরোবার পথ কিন্তু একটাই, স্যাক্সকোবার্গের সেই বাড়ি। মিস্টার জোন্স, যা করতে বলেছি করেছেন তো? নিশ্চয়ই। একজন ইন্সপেক্টর, 2 জন চৌকিদার নিয়ে পাহারা দিচ্ছে সেখানে। চমৎকার। সব পথ বন্ধ। এবার শুধু প্রতীক্ষা। প্রতীক্ষা বলে প্রতীক্ষা। ওত পেতেছিলাম মাত্র 1.25 ঘণ্টা।
কিন্তু তখন মনে হয়েছিল যেন পুরো রাতটাই কাবার হয়ে গেল। ঘর নিস্তব্ধ, ফলে প্রত্যেকের বুকের খাঁচায় সচল হৃদযন্ত্রের আওয়াজ ঘরের মধ্যে যেন ধূপধাপ শব্দে শোনা যাচ্ছে। একে তো অন্ধকার, তার উপর উৎকণ্ঠা, স্নায়ুর অবস্থা চরমে পৌঁছেছে। হঠাৎ একটা রোশনাই দেখা গেল মেঝেতে, সামান্য একটা আলোর রেখা, অতি ক্ষীণ, পাথরের জোড় ভেদ করে আলোক রোশনি অন্ধকারের বুকে প্রকট হয়ে উঠল। এতটুকু শব্দ পাওয়া গেল না, কিন্তু হলদেটে আলোর পরিধি বেড়েই চলল। দেখা গেল একটা গর্ত, মেয়েলি হাতের মতো একটা সাদা হাত বেরিয়ে এলো সেই ফুটো দিয়ে। মিনিটখানেক বাদে হাতটা অদৃশ্য হল পাতালে। তার কিছু পরেই সশব্দে উল্টে পড়ল একটা বড় সাইজের পাথর। চৌকোনো গর্ত দিয়ে ঠিকরে এলো লণ্ঠনের আলো। বাচ্চা ছেলের মুখের মতো একটা মুখ উঁকি দিল সেই গর্ত দিয়ে। এদিক ওদিক জুলজুল করে তাকিয়ে হাঁচড়ে পাঁচড়ে উঠে এলো মেঝেতে, টেনে তুলল আরেকজন হালকা চেহারার পুরুষকে। এর চুল টকটকে লাল রঙের। বাতাসের মতো সুরে বলল শেষোক্ত ব্যক্তি, বেলচার থলি দাও। আরে সর্বনাশ, পালাও পালাও অর্চি, লাফিয়ে পড়ো গর্তে। কিন্তু পালানোর সময় কোথায়? বাঘের মতো লাফিয়ে গিয়ে তার জামার কলার খামচে ধরল শার্লক হোমস। রিভলভারের নল ঝলসে উঠতেই সপাং শব্দের চাবুক হাঁকড়াতেই ঠিকরে গেল রিভলভার। পরপর আওয়াজ হলো আর্চির জামা ছিঁড়ে যাওয়ায়। জোন্সের হাত ফসকে গর্তে লাফিয়ে পড়েছে সে। শান্ত গম্ভীর কণ্ঠে হোমস বললে, জন ক্লে, তোমার খেল খতম হয়েছে, এবার থামো। কিন্তু আমার বন্ধুকে তো ধরতে পারোনি। ততোধিক শান্ত কণ্ঠে বলল লালচুলো লোকটা, তার জামার খানিকটা কাপড়ই কেবল পেয়েছ। তার জন্য সুড়ঙ্গের ওই পাশে দাঁড়িয়ে আছে তিনজন, কিচ্ছু ভেব না। বাহ, চমৎকার নিখুঁত কাজ করেছ দেখছি। তা হয়েছে, কিন্তু তোমারটাও কম নিখুঁত হয়নি। লাল চুলের আইডিয়াটা সত্যি প্রশংসা করার মতো। জন্স বলল, বন্ধুর জন্য মন কেমন করছে? শিগগিরই দেখা হয়ে যাবে। এবার এসো দেখি বাচ্চাদন, হাত কড়াটা লাগিয়ে দিই। খবরদার। জন ক্লে খ্যাঁক করে ওঠে, মনে রাখবেন আমার গায়ে রাজরক্ত আছে, ওই নোংরা হাতে ছোবেন না আমাকে। ততক্ষণে কবজিতে লেগে গেছে হাত কড়া, তার সত্ত্বেও তড়পানি কমল না জন ক্লের। বাজে কথা বলবেন না, স্যার বলে ডাকবেন। তাই ডাকবো স্যার। এখন দয়া করে উঠে আসুন, থানায় যেতে হবে। বাহ, এই তো চাই। বলে বাতাসে মাথা ঠুকে আমাদের সবাইকে অভিবাদন জানিয়ে জোন্সের পেছন পেছন বেরিয়ে গেল জন ক্লে। গদগদ কণ্ঠে মেরিওয়েদার বললেন, মিস্টার হোমস, আপনি যে আমাদের কি উপকারটা করলেন। ব্যাংক লুটের এরকম চেষ্টা আজ পর্যন্ত হয়নি। শুধু আপনার জন্যই বানচাল হয়ে গেল ওদের ষড়যন্ত্র। হোমস বললে, জন ক্লের সঙ্গে আমার কিছু বোঝাপড়া বাকি ছিল, সেটাই চুকিয়ে নিলাম। এতে আমার কিছু খরচপত্র হয়েছে, ব্যাংক থেকে দিয়ে দিলে বাধিত হব। আমার সবচেয়ে বড় লাভ কিন্তু এই রেড হেডেড লিগের এই অসাধারণ মামলাটা সলভ করা। পরদিন সকালবেলা বেকার স্ট্রিটের ঘরে বসে মদ্যপান করতে করতে হেঁয়ালি ব্যাখ্যা করল শার্লক হোমস। বলল, এই রেড হেডেড লিগের বিচিত্র বিজ্ঞাপন ছাপিয়ে এনসাইক্লোপিডিয়া কপি করার ওসিলায় রোজ 4 ঘন্টা একটা ঘরে বসিয়ে রাখাটার একটাই উদ্দেশ্য, নিজের বাড়ি থেকে এই মাথামোটা বন্ধকি কারবারিকে সরিয়ে রাখা। 4 পাউন্ডের লোভ তো বড় কম নয়। জ্যাবেজ উইলসনের মাথার লাল চুল দেখেই আইডিয়াটা মাথায় আসে ওই শয়তানদের। দুজনে মিলে বড় করে এই লাল চুলো সংঘের নাম করে বেচারিকে বাইরে সরিয়ে রাখে। কিন্তু কেন? আর্থিক অবস্থা তার ভালো নয়, ব্যবসাও ছোট, কাজেই বাড়ির মধ্যে তেমন কোনো ধন দৌলত নেই। বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক মেয়েও নেই যে প্রেম করার জন্য বাড়ির মালিককে বাড়ি থেকে সরাতে হবে। তাহলে নিশ্চয়ই আসল কাণ্ডটা ঘটছে অন্য কোথাও, ষড়যন্ত্র চলছে এই বাড়িতেই। তারপর যখন শুনলাম মাটির তলার ঘরে ফটো ডেভেলপ করতে যায় কর্মচারী, তখনই রহস্য তিমিরে আলো দেখতে পেলাম। চেহারার বর্ণনা শুনে বুঝলাম লন্ডনের বড় অপরাধীর একজন সে। 2 মাস ধরে রোজ 4 ঘন্টা হিসেবে মাটির তলার ঘরে সে কি করেছে? নিশ্চয়ই সুড়ঙ্গ খুঁড়েছে অন্য কোথাও যাওয়ার জন্যে।
ঘটনাস্থলে পৌঁছে লাঠি ঠুঁকে দেখলাম সুড়ঙ্গটা বাড়ির সামনে না পেছনে। সামনে যে নয় তা নিরেট আওয়াজ শুনেই বুঝলাম। কর্মচারী বেরিয়ে আসতে দেখলাম হাঁটুতে মাটি লেগে কিনা। সত্যি লেগে আছে। ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে মাটি খুঁড়লে প্যান্টের যা অবস্থা হয়, অবিকল তাই। আমরা কেউ কাউকে চাক্ষুষ দেখিনি বলেই এই ঝুঁকিটা নিলাম। বাড়ির পেছনে গিয়ে দেখলাম রাস্তা পেরোলেই ব্যাংক। তখন আর কোনো সন্দেহ রইল না। তোমাকে বাড়ি পাঠিয়ে সোজা গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে আর ব্যাংক ডিরেক্টরের কাছে। কিন্তু জানলে কি করে যে সেদিনই ওরা আসবে? ওই রেড হেডেড লিগ ডিসলভ করে দেন নোটিশ দেখে। অর্থাৎ জাভেজ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার দরকার আর নেই, সুড়ঙ্গ খোঁড়া হয়ে গেছে। এইবার যত তাড়াতাড়ি সোনা লুট করা যায় ততই মঙ্গল। সেদিক থেকে শনিবার বেশ ভালো সময়, কেননা পালাবার জন্য 2 দিন হাতে পাওয়া যাবে। ওইসব ভেবেই শনিবারের ফাঁদ পাতলাম। চমৎকার! এ যে দেখছি যুক্তির শেকল, ফাঁক নেই কোথাও। হাই তুলে হোমস বললে, এইসব মামলা হাতে নিলে একঘেয়েমি থেকে বাঁচা যায়। এটাই আমার বড় লাভ। আর সেই সঙ্গে মানুষ জাতটারও কত মঙ্গল হলো বলতো। তা হয়তো হলো, তবে মানুষের চেয়েও বড় হলো তার কীর্তি, যেটা থেকে যাবে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন আর্থার কোনান ডয়েলের লেখা রেড হেডেড লিগ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।